আসসালামু আলাইকুম। হিউমারাস অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের স্বাগতম। শুভ সকাল। সবাইকে জানাই প্রাণপ্রিয় মাতৃভূমির ৪৯তম বিজয় দিবসের উষ্ণ শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? This lecture is presented by Saiful Islam, DVM third year, Sylhet Agricultural University, founder and CEO of Humerus. চলো আমরা একটু পড়াশোনায় মনোনিবেশ করি। নবম দশম শ্রেণী সাধারণ বিজ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করব। উন্নতর জীবনধারা টপিকসটা আমরা আজকে পড়ব। আমাদের সাথে থাকো। টপিকস টু বি কভার্ড, আজকে আমরা যা যা পড়ব একটু জেনে নেই। উন্নতর জীবনধারা বলতে কি বুঝি, কেন মানুষ উন্নত জীবনধারার অন্তর্ভুক্ত, সবুজ ও অবুজের মধ্যে পার্থক্য, এই পৃথিবী কখন বসবাসের উপযোগী হয়, খাদ্য কি, সুষম খাদ্য কি, শর্করা কি, এর উৎস ও গুরুত্ব আলোচনা, আদর্শ খাদ্য বলতে কি বুঝি এবং কি কি, কোন খাদ্য খাইলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়। উন্নতর জীবনধারা কি? যারা খাদ্য গ্রহণ করে উন্নত মস্তিষ্ক ও যৌন প্রজনন সম্পন্ন করে। এই তিনটা ক্যারেক্টার, আর অন্যান্য ক্যারেক্টার আছে, তবে এই মেইন তিনটা বৈশিষ্ট্য যাদের বিদ্যমান তারা উন্নত জীবনধারার অন্তর্ভুক্ত। মানুষ কেন উন্নত জীবনধারার অন্তর্ভুক্ত? ফার্স্ট অফ অল, মানুষের রয়েছে উন্নত মস্তিষ্ক, মানুষ খাদ্য গ্রহণ করে, মানুষ যৌন প্রজনন সম্পন্ন করে এবং ডমিনেন্সি, যেটাকে বলে প্রভাব বিস্তার করা, পৃথিবীর সকল প্রাণীর উপর মানুষের একটা প্রভাব বা প্রতিপত্তি রয়েছে। এই গুণটাকে আমরা বলি ডমিনেন্সি। উন্নত মস্তিষ্ক, খাদ্য গ্রহণ, যৌন প্রজনন এবং ডমিনেন্সি, এই চারটা গুণ থাকার কারণে মানুষ উন্নত জীবনধারার অন্তর্ভুক্ত। এখন আসি সবুজ আর অবুজের মধ্যে পার্থক্য। তোমরা দেখছো স্ক্রিনে ভাষা, একটি গাছ এবং একটি মানুষ। একটি মানুষ এবং একটি গাছের মধ্যে পার্থক্য হচ্ছে সবুজ আর অবুজ। আসলেই তো আমরা অবুজ আর গাছ হচ্ছে কি সবুজ। দেখো বেসিক পার্থক্যটা কি, তোমরা কি দেখতে পাচ্ছ? গাছ দেখতে সবুজ আর মানুষ কিন্তু সবুজ না। মূল কারণ হচ্ছে গাছের কোষে ক্লোরোফিল বিদ্যমান, মানুষের কোষে বা প্রাণীর কোষে ক্লোরোফিল বিদ্যমান নাই। যে সমস্ত কোষে ক্লোরোফিল বিদ্যমান তারাই শুধুমাত্র সবুজ হবে, আর পৃথিবীর কোনো প্রাণীর কোষে ক্লোরোফিল বিদ্যমান নেই, যার কারণে ক্লোরোফিল না থাকার কারণে প্রাণী খাদ্য তৈরি করতে পারে না। প্রাণী দেখতে অসবুজ এবং খাদ্যের জন্য সে সবুজ উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভর করে। আর সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ক্লোরোফিলের সাহায্যে খাদ্য উৎপন্ন করে এবং এই খাদ্যের উপরে পৃথিবীর সমস্ত প্রাণী ডিপেন্ড করে, তাদের জীবনযাত্রা সম্পন্ন করে। এবার আমরা দেখি সবুজ আর অবুজের পার্থক্য। সবুজ দেখতে হবে সবুজ, কোষে ক্লোরোফিল বিদ্যমান, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এরা যৌন ও অযৌন প্রজনন সম্পন্ন করে। উদাহরণ হচ্ছে কি উদ্ভিদ। অসবুজ, এরা বর্ণহীন, কোষে ক্লোরোফিল নেই, খাদ্যের জন্য সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, এরা যৌন প্রজনন সম্পন্ন করে। উদাহরণ হচ্ছে মানুষ ও উন্নত প্রাণী। What do you mean by যৌন? What do you mean by অযৌন? Sexual reproduction and asexual reproduction. যৌন প্রজনন মানে হচ্ছে যেই প্রজননে পৃথক মেল এবং ফিমেল দুটোই প্রয়োজন হবে।
পুরুষ এবং স্ত্রী দুইটাই যদি প্রয়োজন হয় তখন আমরা সেই প্রজননটাকে বলি যৌন প্রজনন। আর অযৌন প্রজনন হচ্ছে কোনটা? যদি পুরুষ এবং স্ত্রীর প্রয়োজন পড়বে না। যেমন আমি যদি বলি, এই যে আমরা গাছে কলম করি, গাছ থেকে নতুন গাছ, গাছের শাখা থেকে নতুন গাছ হওয়া, এটা হচ্ছে অযৌন প্রজনন। বা শরীরের কোনো অংশ কেটে যদি নতুনভাবে, উদ্ভিদের ক্ষেত্রে সেটা, প্রাণীর ক্ষেত্রে হয় অনেক সময়, যেমন হাইড্রার ক্ষেত্রে অযৌন প্রজনন হয়। তার মানে দেহের কোনো অংশ বিশেষ যদি সেখান থেকে যদি নতুন উদ্ভিদ বা প্রাণীর জন্ম নেয়, কোনো ধরনের স্ত্রী এবং পুরুষের প্রয়োজন হয় না, সেই প্রজননকে আমরা বলি অযৌন প্রজনন। আর যৌন প্রজনন সম্পন্ন করে উন্নত প্রাণী এবং উদ্ভিদ, আর অযৌন প্রজনন সম্পন্ন করে নিম্ন শ্রেণীর প্রাণী এবং কিছু উদ্ভিদ। আমরা আসি পৃথিবী কখন বসবাসের উপযোগী হয়? বেশি না, এই তো সেদিন, তখন ছিল না কোনো প্রাণের স্পন্দন আমাদের এই বসুন্ধরায়। মাত্র কয়েক লক্ষ বছর পূর্বে নীলাভ সবুজ শৈবাল সালোক সংশ্লেষণ শুরু করে পৃথিবীকে বসবাসের উপযোগী করে তোলে। প্রশ্ন হচ্ছে, বায়ান নীলাভ সবুজ শৈবাল সালোক সংশ্লেষণ শুরু করে কিভাবে পৃথিবীকে বসবাসের উপযোগী করে তোলে? একেবারে ইজি। কারণ এই পৃথিবী বসবাসের উপযোগী এক সময় ছিল না, কারণ অক্সিজেন গ্যাসের স্বল্পতা ছিল। অন্যান্য গ্যাসের তুলনায় পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ অনেক কম ছিল। আর আমরা জানি প্রাণীর বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন হয়। এই নীলাভ সবুজ শৈবাল সালোক সংশ্লেষণ শুরু করে যখন আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করতে করতে সেটা 21% এসে পৌঁছে, তখনই আমাদের পৃথিবী বসবাসের উপযোগী হয়। এবার আমরা আসি, খাদ্য কি? খাদ্য হচ্ছে চারটা ক্যারেক্টার থাকবে খাদ্যর, বা চারটা গুণ থাকবে। ফার্স্ট অফ অল, খাওয়ার যোগ্য উপাদান, যেই জিনিসটা খাওয়া যাবে। ক্ষুধা নিবারণ হবে, শক্তি উৎপন্ন হবে, রোগ প্রতিরোধ করবে। চারটা পয়েন্ট মনে রাখবা: খাবার সাবস্টেন্স, ক্ষুধা নিবারণ, শক্তি উৎপন্ন, রোগ প্রতিরোধ। এবার আসো, সুষম খাদ্য কি? যে খাদ্যের 6টি উপাদান পরিমিত পরিমাণে বিদ্যমান থাকে তাকে বলে সুষম খাদ্য। উদাহরণ হচ্ছে দুধ ও ডিম। খাদ্যের 6টি উপাদান কি কি জেনে নিতে হবে: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। এবার আসি শর্করা, শ্বেতসার, কার্বোহাইড্রেট। তিনটা জিনিস একই কথা, অনেক সময় এক্সামে আসতে পারে শর্করা অথবা শ্বেতসার অথবা কার্বোহাইড্রেট। এর উৎস এবং গুরুত্ব: যে খাদ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ 1:2:1 অনুপাতে থাকে এবং যাহা দেহের শক্তি উৎপন্ন করে, সেই ধরনের খাবারকে আমরা বলবো কার্বোহাইড্রেট। অনুপাত 1:2:1, তার মানে হচ্ছে, আমি যদি বলি গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট বা একটা শর্করা, গ্লুকোজের সংকেত কি? C6H12O6। তাহলে কি বোঝা গেল? কার্বন 6, হাইড্রোজেন 12, অক্সিজেন 6, তার মানে 1:2:1। আমি যদি চিনির সংকেত বলি তাহলে হবে C11H22O11। এখানেও দেখো, কার্বন যদি অনুপাত 1 হয়, হাইড্রোজেনের অনুপাত হবে 2 এবং অক্সিজেনের অনুপাত হবে 1। C11H22O11। এবার আসো শর্করার উৎস: চাউল, গম, যব, চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, দুধ, মধু, ভুট্টা, আলু, পাকা ফল, আঙ্গুর ও আপেল।
মূল কথা, তুমি সরকারি জাতীয় খাদ্য চিনবা হচ্ছে এভাবে: চাউল বা ময়দা জাতীয় জিনিস দিয়ে যা কিছু বানানো হয় সবই হচ্ছে শর্করা, এবং মিষ্টি জাতীয় যে সমস্ত দ্রব্য আমরা পাই সবই হচ্ছে শর্করার অন্যতম উৎস। এখানে আমরা কয়েকটা ছবি দেখছি, ভাতের ছবি, রুটি, চাউল, আলু, চিপস, উপরে বিস্কিট দেখা যাচ্ছে, সবই হচ্ছে শর্করার উৎস। এবার আসি শর্করার উপকারিতা বা গুরুত্ব। 1 নম্বর, জীবদেহের শক্তির প্রধান উৎস হিসাবে ভূমিকা। 2 নম্বর, উদ্ভিদ দেহের কাঠামো গঠন করবে। 3 নম্বর, হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করবে, মানে পিচ্ছিল করবে হাড়টা, তাই না? যদি হাড়ের সন্ধিস্থল যদি লুব্রিকেন্ট বা পিচ্ছিল পদার্থ না থাকতো, তাহলে আমরা হাত পা সুন্দর করে নাড়াতে পারতাম না। এই যে আমরা কনুই বাঁকা করি, আমাদের পা বাঁকা করি, এই লুব্রিকেন্ট হিসেবে কাজ করার কারণে এটা সম্ভব হচ্ছে। 4 নম্বর, অতিরিক্ত শর্করা লিভারে গ্লাইকোজেন রূপে জমা হয়, যা পরবর্তীতে দেহে যখন শক্তির প্রয়োজন হয় তখন তা ভেঙে শক্তি উৎপন্ন করে। এবার আসি সর্বশেষ কথা আমাদের লেকচার আজকে: কোন খাবার খাইলে আর এক্সামে বড় বড় ডিম পামু না, তাই না? আমরা অনেক সময় দেখি পরীক্ষার খাতায় বড় বড় ডিম বা গোল্লা পাওয়া যায়, তাই না? কেন? এবার আসি কোন খাবার খাইলে আর ডিম পাওয়া যাবে না। একেবারে ইজি, তোমার এক কথায় অ্যান্সার হবে রসগোল্লা, মিষ্টি। যেটা রসগোল্লা জাতীয় যে মিষ্টিগুলো আছে, যেগুলা দুধ দিয়ে বানানো হয়, ওই মিষ্টি যদি পরীক্ষার আগে সকালে তুমি খেয়ে যাও, তোমার ব্রেনটা শার্প থাকবে। কারণ রসগোল্লা দুধ দিয়ে বানানো হয়, সেই দুধের ভিতরে থাকে ল্যাকটোজ, সেই ল্যাকটোজকে বাংলা থাকে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্ল্যাকটোজ। সেই গ্ল্যাকটোজ হচ্ছে তোমার ব্রেন সেলের একটা খাবার। গ্ল্যাকটোজ ব্রেন সেল বা নিউরন সেলের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে দেয়। যদি গ্ল্যাকটোজ নিউরন সেলের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে, তার মানে তুমি যখন মিষ্টি খাবা সকালবেলা, তোমার ব্রেন এবং তোমার নিউরন সেলগুলো অনেক বেশি কর্মক্ষম এবং অ্যাবিলিটি সম্পন্ন হবে। এখন তোমার সবকিছু স্মৃতিশক্তি বেড়ে যাবে, তোমার ব্রেনটা আরো স্ট্রং হয়ে যাবে। এই জন্য আমরা বলি পরীক্ষার দিন সকালে তুমি যদি মিষ্টি খাও, রসগোল্লা জাতীয় মিষ্টি খাও, তাহলে তোমার ব্রেনটা শার্প এবং ভালোভাবে কাজ করবে, তুমি ভালো মতো পরীক্ষা দিবা, ভালো রেজাল্ট করবা, আর ডিম পাবা না। এবার আসছে একটা মজার কুইজ তোমাদের জন্য। এটা তোমরা আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবা উত্তরটা। যদি না পারো, আমি আগামী পর্বে আমার উন্নত জীবনধারার 2য় পর্ব আমি কুইজটা অ্যান্সার বলে দিব। কুইজটা হচ্ছে এরকম: যদি পৃথিবী ঘুরে, তাহলে তুমি যখন উপরের দিকে বল নিক্ষেপ করো, তা কেন সেই জায়গায় পড়ে? পৃথিবী যদি ঘুরে, তাহলে পৃথিবী তো সামনের দিকে চলে যাওয়ার কথা, কারণ আমরা জানি পৃথিবী অনেক বেগ নিয়ে ঘুরে। তুমি যখন বলটা নিক্ষেপ করো, সেই বলটা তো অনেক পিছনে গিয়ে পড়ার কথা, কারণ পৃথিবী যেহেতু ঘুরছে, কিন্তু সেই জায়গায় বলটা পড়ে। তার মানে কি পৃথিবী স্থির? এটা জীবনও না, তাই না? পৃথিবী কি স্থির? বলো তোমরা এটার অ্যান্সার, আসল ব্যাখ্যাটা আমাকে কমেন্টস বক্সে জানাবা। ধন্যবাদ। Thanks to all for keeping concentrate and patience my lecture. See you again, inshallah.